আজকে আমরা যেটা আর কি নেক্সট এই চ্যাপ্টারের নেক্সট যে পার্টটা সেটাতে প্রোগ্রেস করব। মাঝে অনেক ঝড় হয়ে গেছে, অনেক কিছু প্রবলেমস ছিল, তো সেই কারণে আমরা এগোতে পারিনি। কিন্তু আজকে আমরা নেক্সট পার্টটাতে একটু প্রোগ্রেস করব। তো আজকে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। নাও হোয়াট ইজ দিস আরএমএস ভ্যালু? আরএমএস ভ্যালুর ফুল ফর্মটা কি? আরএমএস ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। আরএমএস ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। তো এই রুট মিন স্কোয়ার ব্যাপারটা তো আমরা ফুল ফর্মটা জানলাম। নাও আরএমএস ভ্যালুর মানেটা কি? আরএমএস ভ্যালুর মানেটা বুঝতে গেলে আমাদের আবার সাইনোসয়েডাল ওয়েভ ফর্মেতে ফিরতে হবে। দেখো, আমি যখন আগে বুঝিয়েছিলাম সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটা কীরকম, তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যদি আমি টাইমের রেসপেক্টে দেখি, তাহলে এটা যদি ম্যাগনিটিউড হয় আর এটা যদি টাইমের অ্যাক্সিস হয়, তাহলে সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটা দেখতে এই রকম। এবং এরকম কন্টিনিউয়াসলি ওয়েভ ফর্মটা চলতে থাকছে। তো দেখো এর মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটায় ইএমএফ এর ভ্যালু ম্যাক্সিমাম, এখানটা আমরা ইএম লিখতে পারি। আবার এই জায়গাটায় ইএমএফ এর ভ্যালু 0, আবার এই জায়গাটায় ইএমএফ এর ভ্যালু ম্যাক্সিমাম, বাট সেটা নেগেটিভ ডিরেকশানে। এগেন এই জায়গাটায় দেখো ইএমএফ এর ভ্যালুটা 0। তো এইরকমভাবে কন্টিনিউয়াসলি জিনিসটা ভ্যারি করে যাচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অঙ্ক করি বা যে কোনো কিছু করি, যে কোনো রকম হিসেব করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় প্রবলেমের সম্মুখীন হতে হবে। তার কারণ হচ্ছে যদি কোনো একটা জিনিস কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকে, তাহলে তাকে কোনো একটা হিসেবের মধ্যে নিয়ে এসে অঙ্ক করা বা যে কোনো কিছু করা সত্যিই অসুবিধার। তার কারণ যদি প্রথমে আমি একটা জিনিসকে ধরো একটা ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে যখন আমরা অঙ্ক কষেছি, তখন কিন্তু দেখো আমরা ধরে নিয়েছি যে তার যে ইএমএফ সোর্সটা, যেটা অর্থাৎ ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স হোয়াট এভার, যেটাই আমরা ধরে নিয়েছি সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটার কিন্তু কোনো চেঞ্জ নেই। তাই আমরা যখন একটা জায়গাতে আর এর ভ্যালু বার করছি, তখন আমরা জাস্ট ভি বাই আই করে দিলেই আর এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। উল্টো দিকে যখন আমরা আই এর ভ্যালু বার করছি, তখন ওই একইভাবে ভি বাই আর করে দিলে আমি আইটা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এটা কন্টিনিউয়াসলি ভ্যারিয়িং হয়, তাহলে সেটা বার করা খুবই মুশকিল, কারণ এক এক সময় এক এক রকম ভ্যালু আমি পেতে থাকবো। তো সেই কারণে আমরা যখন কোনো একটা এসি কোয়ান্টিটিকে নিয়ে যখন আমরা অঙ্ক করি বা যে কোনো মেজারমেন্ট করি, তখন আমরা সেটার একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিই। সেই কনস্ট্যান্ট ভ্যালুটার নামই হচ্ছে আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু। এই ব্যাপারটা কীরকম? এই ব্যাপারটা হচ্ছে যে ধরো ডিসির ক্ষেত্রে আমরা কি দেখি, ডিসির ক্ষেত্রে যদি আমি একইভাবে এটাকে প্লট করি ডিসির ক্ষেত্রে, তাহলে এই ভোল্টেজের ম্যাগনিটিউড আর এই হচ্ছে টাইম অ্যাক্সিস, যদি আমি এরমভাবে প্লট করি, তাহলে ডিসি কিন্তু মোটামুটি এরকম, অর্থাৎ খুব হালকা ফ্ল্যাকচুয়েশন আছে, বাট সেটা যে কোনো একদিকে একটা কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করে ফিল্টার ডিসির ক্ষেত্রে, সেটা আমি আগে বলেছি। তো এই ফিল্টার ডিসির ক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা মেনটেন করছে, সেটার যদি আমি একটা রেজিস্ট্যান্সে আমি দিই, মানে এরকম যদি একটা পাওয়ার সোর্সের সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি, ধরো এখানে একটা ডিসি পাওয়ার সোর্স আছে, এর সঙ্গে আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, তাহলে এই রেজিস্ট্যান্সটা তোমরা খুব ভালো করে জানো যে রেজিস্ট্যান্স কি করে। রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, সেটা হিটেড আপ হচ্ছে। কারণ যে কোনো একটা রেজিস্ট্যান্স যখন বাধা দেয়, তখন যে এনার্জিটা লস হয়, সেই এনার্জিটা হিট এনার্জি হিসেবে আমাদের কনভার্সানটা হয় এনার্জি। যে কারণে যে কোনো একটা রেজিস্ট্যান্স প্রচণ্ড গরম হয়ে যায়, যে কোনো একটা যন্ত্র যখন চলে তার ভেতরে রেজিস্ট্যান্সগুলো খুব গরম হয়ে যায়। তো ঠিক একই কারণে যদি আমি এটা ডিসি আমি দেখালাম, যদি এখানেতে যদি আমি একটা এসিকে আমি যোগ করি, তাহলে সেটাও নিশ্চয়ই একই রকমভাবে এটাকে গরম করবে। তো এই হিসেবটা করতে গেলে আমি কোনো একটা জায়গায় যদি কনস্ট্যান্ট জায়গায় যদি যেতে চাই, তাহলে আমায় দেখতে হবে এই কনভার্টেড এনার্জির পরিমাণটা, অর্থাৎ
একটা ডিসি সোর্সের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সটা গরম হচ্ছে, একটা এসি সোর্সের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সটা গরম হচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়াল যদি আমি ভ্যালু চাই, অর্থাৎ এটার ওপর ঠিক কত ভোল্টেজ বা কত কারেন্ট অ্যাপ্লাইড হচ্ছে এটা যদি আমি চাই, তাহলে সেটা আমাকে কিভাবে বার করতে হবে? সেটা বার করতে গেলে আমরা দেখব যে তার ফলে তার এফেক্টটা কি হচ্ছে। এটাও গরম হচ্ছে, এটাও গরম হচ্ছে, তাহলে আমরা এফেক্ট পেয়ে গেলাম। এটাকে যদি আমরা ব্যাক ট্রেস করি, অর্থাৎ কতটা ভোল্টেজের জন্য এতটা হিট প্রডিউস হয়, এরকমভাবে যদি আমরা ব্যাক ট্রেস করি, তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুটাই কিন্তু আমাদের আরএমএস ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা গেল যে কোনো একটা ধরো হিটার আছে, সেই হিটারটায় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্ট বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজ দিলে হিটারটা 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে 1 মিনিটে হয়তো 50 ডিগ্রি সেলসিয়াসে তুলে দিচ্ছে। আবার একটা অন্য কেসে দেখা যাচ্ছে যে সেই একই অ্যামাউন্ট জল, সেটাকে একটা অন্য সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে হিটারটাকে, তার ফলে দেখা যাচ্ছে যে ওই একই অ্যামাউন্ট পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সেইটা জলটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়তো 30 ডিগ্রি সেলসিয়াসে তুলছে। এখন আমরা যদি ব্যাক ট্রেস করি অঙ্ক করে, অর্থাৎ যদি আমরা দেখি যে ডিসি কনস্ট্যান্ট সোর্সের এত ভোল্টেজের জন্য আমার জলটা এতটা গরম হলো, তাহলে কত ভোল্টেজের জন্য জলটা এতটা গরম হবে, এই রকমভাবে যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আরএমএস ভ্যালু অফ এসি। তো এটা হয়ে গেল মানে একদম কনসেপচুয়াল কথা। এখন কনসেপচুয়াল কথা থেকে আমি যদি একটু অঙ্কের দিকে ফিরে আসি, সেটা কীরকম দেখো। এই যে এখানে এসিটা, এই এসিটা কি হচ্ছে, এই মুহূর্তে ধরো 1 এর ভ্যালু, এই মুহূর্তে 2, এখানেতে 3, এখানেতে 4, এই করতে 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 ম্যাক্স জায়গাতে যাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা জায়গা এক একটা ইন্টারভ্যাল যদি আমি বলি, ধরো আমি 2 সেকেন্ড অন্তর অন্তর মাপ নিয়েছি, কি 2 মিলি সেকেন্ড অন্তর অন্তর মাপ নিয়েছি, এটা তো 2 সেকেন্ড অন্তর মাপ নেওয়া যাবে না, ধরো 2 মিলি সেকেন্ড অন্তর অন্তর আমি মাপ নিয়েছি। ওকে, তাহলে সেইটাতে আমি দেখেছি যে প্রত্যেকবার আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি। কখনো সেটা বাড়ছে এরকমভাবে এদিকে যাওয়ার সময়, আবার এদিকে আসার সময় কখনো সেটা কমছে। তাহলে আমরা জানি যদি একটা জায়গাতে একটা ভ্যারিইং কোয়ান্টিটি থাকে, সেই ভ্যারিইং কোয়ান্টিটিটা থেকে আমরা একটা অরিজিনালি ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটি যদি আমাদের থাকে, সেই ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটিটাকে যদি আমরা বার করতে হয়, তাহলে সেই ভ্যারিইং কোয়ান্টিটি থেকে সেটাকে পাওয়ার উপায় কি, আমরা জানি গড় করে দেয়া। গড় মানে হচ্ছে মিন। ধরো একটা ক্লাসের 10টা ছেলে আছে, একজন কোনো একটা পরীক্ষায় 10-এর মধ্যে 5 পেয়েছে, কেউ 8 পেয়েছে, কেউ 7 পেয়েছে, কেউ 4 পেয়েছে, এরকমভাবে বিভিন্ন নাম্বারস পেয়েছে। তো যখন আমি ক্লাসের গড় নাম্বার জানতে চাই, তখন আমি কি করি, তখন আমি সবকটা নাম্বারকে যোগ করি, আর যতজনের কাছ থেকে নাম্বার জেনেছি সেই ততগুলো ছেলের সংখ্যা দিয়ে সেই টোটাল নাম্বারটাকে ভাগ করে দিলে আমি গড় পেয়ে যাই। ঠিক তেমনভাবে এখানে আমি যতগুলো ইন্টারভ্যালে মেজারমেন্টটা নিচ্ছি, সেই টোটালটাকে যদি আমি যোগ করে দিই, ধরো এখানে আমি পেলাম E1, এখানে পেলাম E2, তারপরেরটায় পেলাম E3, তারপরে পেলাম E4, এরম করতে 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 EN নাম্বার পর্যন্ত ধরো আমি যোগ করলাম। ধরো এই অবধি হচ্ছে EN, বা এই অবধি যে কোনো একটা নিলাম, আমি কিছু একটা মেজারমেন্টে নিলাম, সেটা হচ্ছে EN। এইবার এই টোটালটাকে আমি কি করলাম, এই টোটালটাকে যতগুলো ইন্টারভ্যালে নিয়েছিলাম, অর্থাৎ N নাম্বারস, এই যে N খানা ইন্টারভ্যাল নিয়েছি, সেটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি মিন পাবো। তো মিন কথাটার মানে কি, মিন কথাটার মানে হচ্ছে গড়। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সবকটা ভ্যালুর গড়। এবার আমরা নেক্সট যে পার্টটা দেখব, সেটা হচ্ছে দেখো এইখানে যতগুলো কোয়ান্টিটি আছে সেগুলো সব পজিটিভ সাইডে, কিন্তু যদি আমার ইন্টারভ্যালটা এখান থেকে এই অবধি নিতাম, মানে এখান থেকে শুরু হয়ে হয়ে এন হচ্ছে এখানে, যদি সেরকম হতো, দেখো তার মধ্যে কিন্তু নেগেটিভও আছে। এবার গড়ের ক্ষেত্রে ব্যাপারটা দেখো, যদি এই ভ্যালুটা ইএম হয়, তাহলে এই ভ্যালুটা মাইনাস ইএম, তাহলে ইএম প্লাস মাইনাস ইএম মানে কি 0, তাহলে টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে আমার 0, তাহলে সেটাকে আমার গড় করে কোনো লাভ হবে না।
তাহলে আমায় কি করতে হবে? তাহলে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মাইনাসগুলোকে কোনোভাবে প্লাসে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই মাইনাসগুলোকে প্লাসে কনভার্ট করে নেওয়ার কি উপায় আছে? দেখো, যদি -1 থাকে, সেই -1কে প্লাসে কনভার্ট করে নেওয়ার উপায় হচ্ছে -1 এর স্কোয়ার করে নেওয়া। -1 এর স্কোয়ার করলে কি হয়? 1 হয়, কারণ নেগেটিভ আর নেগেটিভ যখন আমার স্কোয়ার হচ্ছে তখন সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে দেখো, এখানের ভ্যালুগুলোকে যদি আমি স্কোয়ার করি, একের ক্ষেত্রে নয় একটা একই যেটা থাকলো, কিন্তু দুয়ের ক্ষেত্রে দেখো -2 এর স্কোয়ার করলে কিন্তু হয়ে যাচ্ছে 4, যেটা কিন্তু দুয়ের থেকে অনেক বেশি। তাহলে আমি স্কোয়ার তো করলাম, অর্থাৎ এই যে এই ভ্যালুগুলো নিয়েছিলাম এগুলো প্রত্যেকটাকে স্কোয়ার করে দিলাম, সব কটাকে স্কোয়ার করে দিলাম, কিন্তু স্কোয়ার করলে তো আমার ডিজায়ার্ড নাম্বারটা আমি পাবো না। তাহলে আমায় কি করতে হবে? এই যে সব ভ্যালুগুলো এইগুলো স্কোয়ার করলাম, তারপর তার গড় বার করলাম, তারপরে আমাকে অরিজিনাল ভ্যালুটা পেতে গেলে এই টোটালটাকে রুট করে দিতে হবে। সেই কারণেই দেখো আসছে রুট করব, এই যে রুট করছি, কার করব? গড়ের করব। কার গড়? স্কোয়ার ভ্যালুগুলোর যোগফলের গড়। তাহলে রুট মিন স্কোয়ার কথাটার মানে বোঝা গেল। এই সেম জিনিস যদি কারেন্টের ক্ষেত্রে, তোমরা জানো যে ভোল্টেজ চেঞ্জ হলে কারেন্টও চেঞ্জ হয়। তার কারণ হচ্ছে, যদি একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখি, যখন আমি 2 ভোল্ট দিচ্ছি তাকে, হয়তো দেখা যাচ্ছে সেখানেতে 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। যদি আমি তাকে 4 ভোল্ট দিই, তখন দেখা যাবে হয়তো সেখানেতে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, সামথিং লাইক দ্যাট। তো সেই রকমভাবেই এই ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে রিলেটেড, তাই কারেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা একই রকমভাবে হয়। সেটাকে আমরা এরকমভাবে ডিনোট করতে পারি: I1 স্কোয়ার, I2 স্কোয়ার, I3 স্কোয়ার, IN স্কোয়ার, এই টোটালটা বাই n, তার রুট। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে VRMS, আর এইটাকে আমি বলবো IRMS। তাহলে VRMS আর IRMS এর মধ্যে ডিফারেন্স আশা করি বোঝা গেল। তো এইটা হচ্ছে RMS ভ্যালু। এবার দেখা গেছে যে একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা জানি যে সাইনোসয়েডাল কোয়ান্টিটিতে কীভাবে জিনিসটা বাড়ে, একটা এরকম প্যারাবোলার মতো করে বাড়ছে, আবার কমছেও সেই একই রকমভাবে। তাই দেখা গেছে স্পেসিফিক্যালি যদি আমি ওয়েভ দেখি, তোমাদের আগেও আমি ক্লাসে বলেছি যে ওয়েভ বিভিন্ন রকম হতে পারে। এটা তো সাইন ওয়েভ দেখলে, এটা হচ্ছে সাইন ওয়েভ। সেরকমভাবেই এইরকম ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সটুথ ওয়েভ হতে পারে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভস ক্যান বি দেয়ার। সো সেই যে ওয়েভসগুলো, সেই ওয়েভগুলোর জন্য প্রত্যেকটার আরএমএস ভ্যালু কিন্তু একই রকম হবে না, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, সে তো বুঝতেই পারছো। কিন্তু দেখা গেছে যে যদি আমরা এসি কোয়ান্টিটিকে নিয়ে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে এই অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ দেখা গেছে যে আইআরএমএস বা ভিআরএমএস যেটাই ধরি না কেন, সেটার ক্ষেত্রেই দেখা গেছে যে ধরো এই যে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা, সরি এটা ইএম হবে বা ভিএম, যা খুশি লিখি। তো এই যে এই ম্যাক্সিমাম ভ্যালুটা ইএম, এই ইএমটা যদি আমার জানা থাকে, তাহলে তাকে √2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পাই হচ্ছে ভিআরএমএস, যেটা মানে এরকম একটা কিছু হবে 0.707 অফ ভিএম বা ইএম, হোয়াট এভার, ইএমই দিচ্ছি। তাহলে বোঝা গেল, যদি আমার এসি কোয়ান্টিটি থাকে তাহলে কিন্তু আমাকে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আর ধরে যোগ করতে হবে না। তার কারণ অলরেডি সায়েন্টিস্টরা এটাকে করে দেখেছেন যে এসি কোয়ান্টিটির ক্ষেত্রে ভোল্টেজ বা কারেন্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু যদি আমি ম্যাক্স ভ্যালুটা জানি, অর্থাৎ এই যে পিক ভ্যালুটা জানি, এই পিক ভ্যালুটা জানলেই কিন্তু সেখান থেকে আমার আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করে বের করে নেওয়া যায় এরকমভাবে। এবার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এইটা আমাদের আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এর সঙ্গে বলে রাখা উচিত। তোমরা জানো যে অ্যামমিটার বা ভোল্টমিটার দিয়ে কি করা হয়? ভোল্টমিটার দিয়ে আমাদের ভোল্টেজের ভ্যালু মেজার করা হয়। এসি ভোল্টমিটার দিয়ে এসি ভোল্টেজের ভ্যালু মেজার করা হয়। আর
অ্যামমিটার দিয়েও এসি অ্যামমিটার দিয়ে এসি কারেন্টের ভ্যালু মেজার করা হয়। তো ভেবে দেখো, যদি এসি ভোল্টেজ এতটাই ফ্ল্যাকচুয়েট করে, তাহলে অ্যানালগ বা ডিজিটাল যে কোনো অ্যামমিটারের ক্ষেত্রে কোনো একটা স্টেবল ভ্যালু আমাদের দেখতে পাওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে, যদি এই মুহূর্তটা দেখি তাহলে এখানে জিরো, এখানে আবার হায়েস্ট, মাঝখানে আরও অনেকগুলো জিনিস আছে। ধরা গেল এই জিরোটা জিরো, আর এই ইম্যাক্সের ভ্যালু হচ্ছে হয়তো ধরো 50 ভোল্ট। তাহলে এই মাঝখানে 0, 1, 2, 3, 4 এবং তাদের মাঝখানে আরও অনেক যে ভাগগুলো 1.5, 1.2 সামথিং, তো এইরকম অসংখ্য ভাগ আছে। তাহলে জিরো থেকে এই যে 50 অবধি উঠছে, আবার 50 থেকে যে জিরোতে নামছে, এই পুরো ব্যাপারটা একটা ফ্ল্যাকচুয়েশন দেখাবে। সেটা যদি আমার অ্যানালগ অর্থাৎ কাঁটাযুক্ত যে অ্যামমিটারগুলো বা ভোল্টমিটারগুলো যেটাতে কাঁটা থাকে, অথবা যে ডিজিটাল ভোল্টমিটার বা অ্যামমিটারগুলো অর্থাৎ মাল্টিমিটারগুলো, সেগুলোতে এইরকম একটা আনস্টেবল ভ্যালু সবসময় দেখা যেত। এবং যেটা অ্যানালগ অ্যামমিটার বা ভোল্টমিটার, তাতে কাঁটাটা সবসময় এরকমভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্ল্যাকচুয়েট করতো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা যদি এসি ভোল্টমিটার বা এসি অ্যামমিটার দেখি, এই ঘটনাটা কিন্তু আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে, এই এসি ভোল্টমিটার বা অ্যামমিটারগুলো এমনভাবেই তৈরি যে এরা সবসময় আরএমএস ভ্যালুটাকে মেজার করে। এবং দেখো, সবচেয়ে নোটেবল ব্যাপার হচ্ছে, আরএমএস ভ্যালু কিন্তু পিক ভ্যালু সমান নয়। আরএমএস ভ্যালু কিন্তু পিক ভ্যালুর থেকে অনেকটাই কম। সুতরাং এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা বলি যে 440 ভোল্ট থ্রি ফেজ এসির ক্ষেত্রে বলি। কেন থ্রি ফেজ এসির ক্ষেত্রে 440 ভোল্ট বলি? কারণ আমরা জেনারেলি জানি যে থ্রি ফেজ এসিতে, এটা তোমাদের যদি এখনও পড়াইনি তাও জেনে রাখো, থ্রি ফেজ এসিতে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে দুটো ফেজ অ্যাক্টিভ থাকে। তো দুটো ফেজে প্রত্যেকটায় 220 করে ধরে 440 ভোল্ট বলা হয়। কিন্তু যখন আমরা এমনি এসির ক্ষেত্রে মেজারমেন্ট রাখি, তখন কিন্তু সেটাকে আমরা 415 ভোল্ট ধরি। এই ডিফারেন্সটা কিন্তু হয়। এবং আমি এই ক্ষেত্রে বলছি না, বাট সব ক্ষেত্রেই এই ধরনের জিনিসগুলোতে কিন্তু আরএমএস আর পিক ভ্যালু এর মধ্যে একটা ডিফারেন্স থাকে। দেখো, এখানেতেও কিন্তু একটা বড় ডিফারেন্স আছে। তাই যখন তোমরা যে কোনো অঙ্ক করবে বা যে কোনো কিছু করবে, যদি আরএমএস ভ্যালু থাকে, জেনারেলি আরএমএস ভ্যালু দিয়ে অঙ্কগুলো থাকে, সেটা কিন্তু মাথায় রাখবে যে এটা হচ্ছে 0.707 অফ দ্য পিক ভ্যালু। ওকে, এটা বোঝা গেল। চলো এবার নেক্সট পার্টটা দেখি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে আরএমএস ভ্যালুর মধ্যে একটা অ্যাভারেজ পার্ট আছে, অর্থাৎ এই মিন পার্টটা, গড় পার্টটা। এবার মিন বলো কি অ্যাভারেজ বলো, একই ব্যাপার হলো। তো সেই অ্যাভারেজ পার্টটাকে আমরা বলবো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। সেটাকে আমরা কিভাবে বলবো সেটা একটু দেখে নিই। দেখো, আগেই আমি বলে দিয়েছি যে আইএম ছাড়াও এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো, অর্থাৎ কোনো একটা ইনস্ট্যান্স অফ টাইমে আমি যে ভ্যালুটা পাচ্ছি, মানে ধরো সাইনোসয়েডালের যখন ওপরের দিকে যাচ্ছে তখন এই যে এইরকমভাবে উঠছে, সেই সময় প্রত্যেকটা স্টেপের ভ্যালু। আবার যখন ধরো এদিকে ফল করছে, তখন প্রত্যেকটা স্টেপের ভ্যালু। তাই এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো, এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলোকে যদি আমরা ওর যে সাইনটা, এই সাইনটাকে যদি আমরা অ্যালুফ করে দিই, অর্থাৎ ধরো কিছু ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ইএম, আবার কিছু ক্ষেত্রে মাইনাস ইএম পাবো, দেখেছি আমরা অলরেডি। তাহলে সেই রকমভাবেই যদি আমি সেই সাইনটাকে অ্যালুফ করে দিই, তাহলে অ্যাভারেজ করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। অর্থাৎ সেক্ষেত্রে কীরকমভাবে আমরা জানি যে কিছু আছে ইএম, কিছু আছে ধরো জিরো, কিছু আছে মাইনাস ইএম, এরকম বিভিন্ন বিভিন্ন ভ্যালুগুলো আছে। তো আমি এখানে এই মাইনাসটাকে অ্যালুফ করে দিলাম, অর্থাৎ এটাকেও আমি ইএম হিসেবেই কনসিডার করলাম। এরকমভাবে কনসিডার করে যদি আমি একটা পুরো সামেশান বানাই, সেটা কীরকম হবে? সেটা হচ্ছে ধরো E1 প্লাস E2 প্লাস E3, এই করতে 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 EN পর্যন্ত যদি আমি একটা সামেশান করি, এবং তাকে যদি আমি এন দিয়ে ভাগ করে দিই। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এক্ষেত্রে কিন্তু আমি জাস্ট সাইনটাকে অ্যালুফ করছি। আগের ক্ষেত্রে আমি কি করেছিলাম? আগের ক্ষেত্রে কিন্তু আমি স্কোয়ার করেছিলাম সাইনটাকে অ্যালুফ করার জন্য, এবং তারপর আর একটা রুট করেছিলাম সেই স্কোয়ারটাকে ওঠানোর জন্য। তো সেই কারণে ওটা একটু অন্যরকম ছিল, এবং এটা কিন্তু পুরোপুরি অন্যরকম, জাস্ট কারণ এখানেতে আমি সাইনটাকে ছাড়া যোগ করেছি, কোনো স্কোয়ার টোয়ার করিনি। তাহলে এইটা হলো আমাদের অ্যাভারেজ ভ্যালু। তো এটাকে যদি আমি আমাদের ই অ্যাভারেজ ধরি, এটাকে ধরো ই অ্যাভারেজ ধরলাম,
সেরকমভাবেই কারেন্টের ক্ষেত্রেও কিন্তু আই অ্যাভারেজ ধরবো। এবার দেখা যাচ্ছে যে আগেরটার ক্ষেত্রে যেমন আমরা একটা ফর্মুলা খুঁজে পেয়েছিলাম যে Im/√2, সেটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু বা EM/√2 হোয়াট এভার। এক্ষেত্রেও কিন্তু এরকমই একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি আমি এই যে ইএম বা আইএম এর ভ্যালুটা জানি, সেটা দিয়ে কিন্তু আমি এই ই অ্যাভারেজ বা আই অ্যাভারেজের ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারি। ধরো ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2EM বাই পাই, এটা হচ্ছে ফর্মুলা। একইভাবে এটার ক্ষেত্রে কি হবে, 2IM বাই পাই। তাহলে এই হচ্ছে ফর্মুলা অ্যাভারেজ ভ্যালুর। এবং এটাকে যদি আমি সলিউশন করি তাহলে আমি পাবো কি, এটা পাবো হচ্ছে আমি 0.637 EM। এর ক্ষেত্রে একইভাবে 0.637 IM। ওকে, তাহলে এটা আমরা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে অনলি এটা আমি বললাম। যেমন আগের বারেতে আমি যেটা বলেছিলাম সেটা বলে দিয়েছিলাম সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে, কারণ আমরা এসি সাইন ওয়েভ নিয়েই কাজ করব ইন আওয়ার ফিউচার। সো এটা কিন্তু অনলি সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এই ভ্যালুটা কিন্তু ট্রু, অন্য কিছুর ক্ষেত্রে নয়। আগেরটাতেও আমি যেরকম বলেছিলাম যে ওই √2 দিয়ে ভ্যালুটা, ওটা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভের জন্য একমাত্র ট্রু, আর কিছুর জন্য নয়। তো এটা আমরা পেলাম হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালু কাকে বলে নিশ্চয়ই তোমরা বুঝলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। নাও ফর্ম ফ্যাক্টর কাকে বলে? ফর্ম ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টর ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইন কেস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফর্ম ফ্যাক্টরের যেটা মানে অনেক ক্ষেত্রে ইউজ আছে ফর্ম ফ্যাক্টরের, বেশ কিছু চেকিংয়ের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর একটা অন্যতম ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। নাও হোয়াট ইজ দিস ফর্ম ফ্যাক্টর? Form factor is the ratio between RMS value and average value. তাহলে আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালুর রেশিও হচ্ছে কিন্তু এই ফর্ম ফ্যাক্টর। এবার দেখো আমরা দেখেছিলাম যে ধরো আইআরএমএসই যদি আমি ধরি, তাহলে আইআরএমএসটা ছিল হচ্ছে 0.707 IM, এটা আমরা পেয়েছিলাম। একইভাবে ভিআরএমএস পেয়েছিলাম হচ্ছে 0.707 EM। তবে মাথায় রাখতে হবে এই দুটোই কিন্তু আমরা পেয়েছি হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে এই যে ভ্যালুগুলো আমি পেয়েছিলাম, দেখো এখানেও আইএম আছে, এখানে ইএম আছে, এখানেও কিন্তু ইএম আছে, ইএম এখানেও আছে, এখানেও আছে, আইএম এখানেও আছে, এখানেও আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইটাকে আমি এইরকমভাবে লিখতে পারি। যদি ধরো ফর্ম ফ্যাক্টর আমি কারেন্টের ক্ষেত্রে বা ভোল্টেজের ক্ষেত্রে যেটার ক্ষেত্রেই দেখি, সেটাতে ফর্ম ফ্যাক্টরটা কীরকম হয় ব্যাপারটা, ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ অফ ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ অর কারেন্ট, যে কোনো একটা, মানে ধরো ইএম বা ইএম যেটা দিয়ে ধরি। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম 0.707 বাই 0.637, এরকম একটা জায়গায় দাঁড়াচ্ছে ব্যাপারটা, যেটা ইকুয়াল টু হবে হচ্ছে 1.11। নাও ইন কেস অফ সাইনোসয়েডাল ওয়েভ, সেটা যদি একটা ঠিকঠাক স্টেবল সাইনোসয়েডাল ওয়েভ হয়, তাহলে কিন্তু ফর্ম ফ্যাক্টর উইল বি অলওয়েজ 1.11। ওকে, এবার হচ্ছে যদি আমি হাফ ওয়েভ নিয়ে কাজ করি। হাফ ওয়েভ নিয়ে কাজ করা মানে, হাফ ওয়েভ হচ্ছে ধরো এই একটা সাইন ওয়েভ ছিল, আমি এমন কিছু একটা ফিল্টারের সামনে লাগালাম যাতে অনলি পজিটিভ ভ্যালুগুলোকে পাস করায়, নেগেটিভ ভ্যালুকে যাতে না পাস করায়। তাহলে সেখান থেকে আমি জিনিসটা কি পাবো? সেখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই, এরপরে এই নেগেটিভ ভ্যালুটা আর নেই, এই এরকমভাবে পাবো। আবার যদি নেগেটিভের ক্ষেত্রে হয় একই রকম, জাস্ট উল্টো দিকে পাবো। তো এটাকে বলা হয় হাফ ওয়েভ। তো এই হাফ ওয়েভের ক্ষেত্রে কিন্তু যদি আমরা ফর্ম ফ্যাক্টরটাকে দেখি, তাহলে ফর্ম ফ্যাক্টরটার ভ্যালু হবে কিন্তু π/2। ওকে, তাহলে এটা হচ্ছে হবে 1.57-এর কাছাকাছি কিছু একটা হবে।
ওকে, তাহলে এইটা হলো হচ্ছে যদি হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা দেখি, হাফ ওয়েভের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফ্যাক্টরটা হবে এটা। এবার এই আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালুর মধ্যে যে রেশিও ফর্ম ফ্যাক্টর, এটাকে আমরা মানে এই যে আমি লিখলাম 1.11, এটাকে আমরা কিভাবে লিখতে পারছি, π/2√2। এটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটাকে যদি আমি সলিউশন করি বেসিক্যালি ওই √2 ফর্মটা আর ওই পাই দিয়ে যে ফর্মটা, অর্থাৎ এই ফর্মটাকে যদি এই √2 ফর্মটা দিয়ে সলিউশন করি, তাহলে আমি আলটিমেটলি যেটা পাবো আর কি, সেটা হবে হচ্ছে এইরকম কিছু একটা, π/2√2। ওকে, তো এবার এখানেতে ইম্পর্টেন্সটা কি ফর্ম ফ্যাক্টরের? ফর্ম ফ্যাক্টরের ইম্পর্টেন্স হলো যে এটা যদি আমি জানি, তাহলে এটার থেকে আমার যদি আরএমএস ভ্যালুটা জানা থাকে, তাহলে সেখান থেকে আমি অ্যাভারেজ ভ্যালুটা বার করতে পারবো। আবার যদি আমার অ্যাভারেজ ভ্যালুটা জানা থাকে, তার থেকে আমি আরএমএস ভ্যালুটা বার করতে পারবো। আমি আগেই বলেছি যে এই দুটোই কোয়ান্টিটি কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্যালকুলেশনে লাগে। তাই ফর্ম ফ্যাক্টরটা যদি আমার জানা থাকে, যেটা কিনা এসির ক্ষেত্রে কনস্ট্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে কিন্তু আমি আরএমএস ভ্যালু থেকে অ্যাভারেজ ভ্যালু বার করতে পারবো, বা অ্যাভারেজ ভ্যালু থেকে আরএমএস ভ্যালু বার করতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে ফর্ম ফ্যাক্টরটা, এই ফর্ম ফ্যাক্টরটাকে যদি আরও ব্রডার সেন্সে আমি দেখি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে যে ধরো একটা যদি আমি যে কোনো ওয়েভ নিই, শুধু সাইন ওয়েভ নয়, এই সাইন ওয়েভের মধ্যে পিক কতক্ষণও রিচ করছে, কতক্ষণ টাইমও পিক রিচ করছে, এবং কতক্ষণ টাইমও একদম ফ্ল্যাট থাকে, মানে একদম নিচে ভ্যালুটা থাকছে। অর্থাৎ এটা পিক ভ্যালু আর, মানে আমি যদি এই পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা যদি ভুলে যাই, মানে পিক ভ্যালুর সঙ্গে এই জিরো ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু, এটার একটা রিলেশন হচ্ছে এই ফর্ম ফ্যাক্টর। বুঝতে পেরেছো? তাহলে দেখো, যদি কোনো একটা ওয়েভের ক্ষেত্রে পিক ভ্যালু আর লো ভ্যালু যেটা, সেইটা সমান সমান টাইম থাকে, তার মানে কি ধরনের ওয়েভ হবে সেটা বুঝতেই পারছো। যদি পিক ভ্যালু আর যেটা লোয়েস্ট ভ্যালু যেটা, সেটা যদি সমান সমান টাইমে থাকে, দেখো এই যে ওয়েভটা দেখাচ্ছি, এতে কিন্তু পিক ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু সমান সমান টাইম আছে। এটাও যদি টি টাইম থাকে, এটাও কিন্তু টি টাইম। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, আমরা দেখেছি যে ফর্ম ফ্যাক্টর যেটা পাবো সেটার ভ্যালু হবে হচ্ছে 1। অর্থাৎ একটা স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে 1। কিন্তু যদি আমি একটা সাইন ওয়েভকে দেখি, এই সাইন ওয়েভটার ক্ষেত্রে কিন্তু পিক ভ্যালু আর যেটা লো ভ্যালু অর্থাৎ জিরো, সেইটা কিন্তু সমান সমান টাইম থাকছে না, এবং অনেক বেশি থাকছে পজিটিভ বা কোনো একটা ভ্যালুর টাইমটা কিন্তু অনেক বেশি থাকছে। দেখো জিরো কতটুকু টাইম আসছে, এইটুকু টাইম, হোয়ারঅ্যাজ পিক ভ্যালু কিন্তু অনেক বেশিক্ষণ টাইম থাকছে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্ম ফ্যাক্টর পাচ্ছি 1.11। আবার দেখা গেল যে এমন একটা ওয়েভ, যে ওয়েভটার ক্ষেত্রে পিক ভ্যালুটার পরিমাণ অনেক বেশি, ধরো এই রকম, এটা হতে পারে। বা ধরো এই যে এই ধরনের জিনিসটা, যেখানেতে এরকম একটা মিক্স টাইপ ওয়েভ যদি হয়, এই দুটোর ক্ষেত্রেই দেখো জিরো ক্রসিংয়ের জায়গাটা কিন্তু নেই, ঠিক আছে, এবার এটাতে খুব কম টাইম আছে। তো এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ভ্যালুটা 1.11-এর থেকে বেশি হবে। অর্থাৎ আমি যদি কোনো একটা ওয়েভের ফর্ম ফ্যাক্টর জানি, তাহলে কিন্তু আমি একটা আইডিয়া পাবো যে ওয়েভটার নেচার কীরকম, কী নেচারের ওয়েভ ওটা, ওটা কি সাইন ওয়েভ, নাকি ওটা স্কোয়ার ওয়েভ, নাকি ওটা অন্য কিছু, এই কিন্তু একটা আইডিয়া আমি পাবো। অর্থাৎ কোনো একটা ওয়েভের ফর্ম ফ্যাক্টর যদি আমি 1.11 পাই, তাহলে আমি একদম চোখ বুজে বলে দিতে পারি ওটা হচ্ছে সাইন ওয়েভ। আবার যদি কোনোটা আমি পাই যে 1, তাহলে আমি কিন্তু সেটা বলে দিতে পারি সেটা একটা স্কোয়ার ওয়েভ। তো ফর্ম ফ্যাক্টরটা এই কারণে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আমরা বলবো ক্রিস্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো এই ক্রিস্ট ফ্যাক্টরটা কি বেসিক্যালি? ক্রিস্ট ফ্যাক্টরটা হচ্ছে আচ্ছা, এটাকে অনেকে পিক ফ্যাক্টর বলেও ডাকে। তো এই ক্রিস্ট ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, মানে ইএম বা আইএম, সেটার সঙ্গে আরএমএস ভ্যালুর রেশিও। তাহলে আমরা পিক ফ্যাক্টর বা ক্রিস্ট ফ্যাক্টর ইকুয়াল টু কী লিখবো? পিক ভ্যালু যেটা, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু ধরো আইএম, সেটার সঙ্গে ওই যেটা আরএমএস ভ্যালু আইআরএমএস,
সেটার একটা রেশিও। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি এইরকমভাবে লিখতে পারি, আইএম লিখতে পারি এটা, কারণ আমি জানি যে আরএমএস ভ্যালু হচ্ছে 0.707 অফ আইএম। তাহলে দেখো আইএম আর আইএম কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 1/0.707, এবং যেটার থেকে আমি পাবো 1.4142 এরকম কিছু একটা। তাহলে এটা হলো আমার একটা কনস্ট্যান্ট ইন কেস অফ এসি সাইনোসয়েডাল ওয়েভ। তবে দিস অ্যাকচুয়ালি চেঞ্জেস ইন ডিফারেন্ট ফর্মস, কারণ হচ্ছে যে এই যে পিক ভ্যালু যেটা, সেই পিক ভ্যালুটা কিন্তু কি হয়, পিক ভ্যালুটা চেঞ্জ হয়। কারণ হচ্ছে পিক ভ্যালু কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো 5 হচ্ছে সেটার একটা 5 ভোল্টের এসি, মানে তার পিক ভ্যালু হচ্ছে 5, আবার কোনোটা 220 ভোল্ট এসি, তার মানে তার পিক ভ্যালু হচ্ছে 220। বাট রেশিও যেহেতু এটা, সেহেতু এই পিক ফ্যাক্টরটা জেনারেলি চেঞ্জ হয় না। এখন অনেক ক্ষেত্রে হয় কি, বিভিন্ন, তোমরা এটা পরে পড়বে, এখন তো জাস্ট ফার্স্ট ইয়ার, বাট পরে তোমরা পড়বে যে আমরা যে এসিটাকে জানি এইরকম এসি, এই এসি কিন্তু আমরা অলওয়েজ পাই না, ঠিক আছে? কারণ হচ্ছে বিভিন্ন রকম ব্যাপার ঘটে। যেমন তোমরা এই ধরনের একটা কথা প্রায় শুনবে যে যদি কোনো বিশেষ ধরনের একটা লোড যদি কোথাও এসি সাপ্লাইতে কানেক্ট করা হয়, তাহলে সেটা এসি সাপ্লাইটাকে এফেক্ট করে আর কি, ঠিক আছে? তো এবং সেটার কারণে যেটা জেনারেট করে তাকে বলা হয় হারমোনিক্স। তো এই হারমোনিক্সের ফলে কি হয়, এই যে এসি সাপ্লাইটা, এটা এরকম দেখতে জেনারেলি নর্মাল সাইনোসয়েডাল ওয়েভ, কিন্তু দেখা যাচ্ছে এইরকম একটা কিছু তৈরি হচ্ছে, যে ওয়েভটা ঠিক সাইনোসয়েডাল নয়, বা ধরো এইরকম একটা কিছু তৈরি হচ্ছে যেটাকে আমরা বলবো পিকি ওয়েভ। তো দেখো এগুলো কিন্তু সাইনোসয়েডাল ওয়েভ নয়। এবার এইটার কারণে কিন্তু পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালুর একটা হিউজ চেঞ্জ হয়, কারণ আমি আগেই বলেছি যে এই আরএমএস ভ্যালুটা কনস্ট্যান্ট, বা ধরো এই পিক ভ্যালুর সঙ্গে এই যে আরএমএস ভ্যালুর যে ফ্যাক্টরটা, অর্থাৎ এই ক্রিস্ট ফ্যাক্টর, এটাও কনস্ট্যান্ট, বা ধরো আমি অ্যাভারেজ ভ্যালুটা যেটা বলেছি সেটাও কনস্ট্যান্ট হোয়েন, যখন দ্য ওয়েভ ফর্ম ইজ আ কমপ্লিটলি আইডিয়াল সাইনোসয়েডাল ওয়েভ। তাহলে সেই সাইনোসয়েডাল ওয়েভ যদি না হয়, তাহলে কিন্তু এইগুলো কোনো ক্ষেত্রেই কনস্ট্যান্ট হবে না, অর্থাৎ যে ভ্যালুগুলো আমি তোমাদের এতক্ষণ ধরে দেখালাম, এই ভ্যালুগুলো কোনোটাই ম্যাচ করবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে যেখানেতে হারমোনিক্স থাকবে যেসব লাইনে, সেখানে এইগুলো ম্যাচ করবে না, এগুলো ডিফারেন্ট হবে, এবং এই যে ডিফারেন্ট ভ্যালুসগুলো পাওয়া যাবে, এই ডিফারেন্ট ভ্যালুসগুলো কিন্তু আমাদের অনেক কিছু ডিটারমাইন করতে কাজে লাগে। যেমন ধরো আমি বলছি যে ক্রিস্ট ফ্যাক্টর, এটা তোমাদের এখন দেখে মনে হচ্ছে এটা কী কাজে লাগবে। অবভিয়াসলি এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেটা কাজে লাগে কিসে জানো, যেটা তোমরা হয়তো দেখে এসছো বা শুনে এসছো, যে ট্রান্সফরমার বা এরকম জিনিসপত্রের ভেতরে, ট্রান্সফরমার, ব্রেকার, এগুলো তোমরা যদিও এখনো পড়োনি কিন্তু পরে পড়বে, এগুলোর ভেতরে এক ধরনের তেল জাতীয় জিনিস থাকে, ডাইইলেকট্রিক মেটেরিয়ালস থাকে, বা ধরো ক্যাপাসিটারের মধ্যেও থাকে ডাইইলেকট্রিক মেটেরিয়ালস। এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালস যেগুলো আছে, এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালগুলো কত ভোল্টে গিয়ে, মানে এগুলো জেনারেলি ইনসুলেটিং টাইপ, অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, নন কন্ডাক্টিং টাইপ, কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজের ওপরে গেলে এগুলো কিন্তু ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করায়, অর্থাৎ এদের ব্রেকডাউন বলা হয়, সেই ব্রেকডাউনটা ঘটে। সেইটা কিভাবে হবে, কততে হবে, সেইটা কিন্তু ডিটারমাইন করার জন্য এই ক্রিস্ট ফ্যাক্টর একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস। সেটা তোমরা পরে পড়বে, যদি কেউ হায়ার স্টাডিজ করো তখন পড়বে, ডিপ্লোমাতে মনে হয় এগুলো নেই। তো সেই ক্রিস্ট ফ্যাক্টর, মানে যেটা আমরা এখান থেকে এখন পেলাম, এই ক্রিস্ট ফ্যাক্টর কিন্তু সেই কারণে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাহলে এই অবধি আশা করি তোমাদের বোঝা গেছে। তো এরপরে আমি যে ভিডিওটাতে করবো আর কি, সেটাতে আবার যেটা নিয়ে ফিরে আসবো পরের যে ভিডিওটা, সেখানে আমি ফেজ নিয়ে ডিটেইলড আলোচনা করব, কারণ ফেজ জিনিসটা আগে তোমাদের বুঝিয়েছি আমি, ঠিক আছে? ল্যাগিং, লিডিং ইত্যাদি ইত্যাদিও আগে তোমাদের অন্যান্য কিছু করানোর সময় বুঝিয়েছি, বাট এই ফেজ একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই কারণে ফেজ জিনিসটা নিয়ে একটা ডিটেইলড আলোচনার প্রয়োজন। তো আমরা নেক্সট ভিডিওতে সেই ফেজ নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, সবাই ভালো থেকো।